আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। এই যুদ্ধবিরতির মধ্যেই ইরানের জাহাজ আটকের ঘটনাও ঘটেছে ভারত মহাসাগরের আশেপাশে থেকে। আর ঠিক এমতো অবস্থায় নতুন করে আরেকটি খবর পুরো পৃথিবীতে তোলপাড় তৈরি করে দিয়েছে। আর সেটি হলো ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রচেষ্টা। ফ্রান্সের সংবাদ মাধ্যম ফ্রান্স 24 থেকে শুরু করে সিএনএন, সকল সংবাদ মাধ্যমে এই ঘটনা অত্যন্ত গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে, যেখানে পরমাণু প্রযুক্তি ব্যবহার করতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, তবে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল ডেন কেইনের বাধার মুখে তিনি ব্যর্থ হন। সাবেক সিআইএর কর্মকর্তা ল্যারি জনসনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য মিরর জানিয়েছে, গত শনিবার 18 এপ্রিল হোয়াইট হাউসে আয়োজিত একটি জরুরি বৈঠকে ট্রাম্প পারমাণবিক অস্ত্রের যে কোড রয়েছে, সোর্স কোড, তা হাতে পাওয়ার চেষ্টা করেন। তবে ল্যারি জনসনের দাবি অনুযায়ী সরাসরি ডোনাল্ড ট্রাম্পের এই চাওয়া দাঁড়িয়ে সরাসরি নো বলে জয়েন্ট চিফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইন দাঁড়িয়ে সেটা সরাসরি প্রত্যাখ্যান করেন। সামরিক বিশেষ অধিকার প্রয়োগ করে তিনি এই বাধা দেন, তেমনটাই বলা হচ্ছে। যদিও জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল ডেন কেইনের উপরে ডোনাল্ড ট্রাম্পের কমান্ডিং সিস্টেম রয়েছে, কারণ তিনি প্রেসিডেন্ট। দেখুন, যদিও এই ঘটনার আনুষ্ঠানিক কোনো সত্যতা হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি, তবে এই ঘটনার সংকেত সরাসরি এটাই কিন্তু ইঙ্গিত দেয় যে ইরানের যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র কত বড় চাপে রয়েছে, যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এখন তার সর্বোচ্চ যে শক্তি রয়েছে পরমাণু অস্ত্র বা পরমাণু প্রযুক্তি, সেটা ব্যবহারের কথা চিন্তা ভাবনা করছেন। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, যুক্তরাষ্ট্রের পরমাণু কোড কোনো নির্দিষ্ট একটি পাসওয়ার্ড নয় যা দিয়ে সরাসরি বোমা বিস্ফোরণ করা যায়। এটি মূলত একটি অত্যন্ত সুরক্ষিত এবং জটিল প্রক্রিয়ার অংশ। পরমাণু কোড বলতে মূলত গোল্ড কার্ডে থাকা কিছু বিশেষ ডিজিটাল কোডকে বোঝায়। এটি একটি ক্রেডিট কার্ডের আকারে প্লাস্টিকের কার্ড থাকে, যা প্রেসিডেন্ট সবসময় নিজের কাছে রাখেন। একে প্রায় বিস্কুট বলা হয়। এই কার্ডে কিছু ইন্ডেক্স বা সূচক থাকে যা দিয়ে প্রেসিডেন্ট তার নিজের যে পরিচয় রয়েছে তা নিশ্চিত করেন। যখন কোনো পরমাণু হামলা করতে হবে, তখন এই কার্ড থেকে কোড নাম্বার পড়ে সেই কমান্ড সেন্টারে নিজের পরিচয় নিশ্চিত করতে হয় যে তিনি প্রেসিডেন্ট। এরপর প্রেসিডেন্টের সঙ্গে যেই ব্যাগ থাকে, সেই ব্যাগটি তিনি কাছে আনেন। এই ব্যাগের ভেতর কোনো বোতাম থাকে না যা দিয়ে তিনি সরাসরি মিসাইল হামলা করবেন। মূলত এই ব্যাগে কিছু গুরুত্বপূর্ণ বই থাকে এবং কোড নাম্বার থাকে। কি কি ক্ষেত্রে কোন কোন দেশে আক্রমণ হবে, কোন টার্গেটে আক্রমণ হবে, তার বিষয়ে কোড নাম্বার সুনির্দিষ্ট থাকে। তারপর প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়ে সেই কোড নাম্বারগুলো কমান্ড সেন্টারে বলেন। তারপরে কিন্তু সেটা বাস্তবায়ন করার জন্য দুইজন আলাদাভাবে সেটা পর্যবেক্ষণ করেন যে সঠিকভাবে সিদ্ধান্ত প্রেসিডেন্ট থেকে এসেছে কিনা, তারপর সেটা বাস্তবায়ন করা হয়। সেই যে কোড নাম্বার রয়েছে, তার গোল্ড কার্ড, সেটাই কিন্তু তিনি চেয়েছিলেন বড় প্রতিক্রিয়া দেখানোর জন্য। এখানে বলে রাখা ভালো, এর পূর্বেও যখন ইরানের অভ্যন্তরে পাইলট উদ্ধারের অভিযান হয়েছিল, তখনও ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সেই কমান্ড সেন্টারের ভেতরে তার কর্তৃপক্ষ রাখেননি, কারণ ট্রাম্প অত্যন্তভাবে রাগান্বিত মানুষ বলে তাকে কিন্তু পুরো ধাপের রিপোর্টগুলো সাথে সাথে দেওয়া হয়নি। শুধুমাত্র যেগুলো প্রয়োজন সেগুলোই কিন্তু ওই সময় দেওয়া হয়েছে, তাকে অনেকটা দূরে রাখা হয়েছিল। দেখুন, পরিস্থিতির গম্ভীরতা সম্পর্কে আমাদের অনুধাবন করতে হবে। দেখুন, যুক্তরাষ্ট্রের মতো দেশ বা চীনের মতো দেশ, এই দেশগুলো প্রযুক্তিগতভাবে এবং সামরিকগতভাবে এতটাই সুসংহত যে সচরাচর তারা পরমাণু অস্ত্র ব্যবহারের তেমন কোনো হুমকি দেয়নি বা দেয়ও না, যেমনটা দিয়ে থাকে রাশিয়া বা উত্তর কোরিয়া। দেখুন, রাশিয়া বিভিন্ন ক্ষেত্রে ইউক্রেনের বিরুদ্ধে বারবার কিন্তু পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে, ইউরোপকে কেন্দ্র করেও দিয়েছে। তখন কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার হুঁশিয়ারি দিয়ে বলা হতো যে এই ধরনের পদক্ষেপ বা এই ধরনের হুমকি দেওয়া বিশ্বের যে স্থিতিশীলতা রয়েছে তার জন্য হুমকি স্বরূপ। তবে এখন সেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই পরমাণু প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে তার কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার জন্য ব্যবহারের কথা চিন্তা ভাবনা করছেন। যদিও যুক্তরাষ্ট্র এটা স্বীকার করেনি বা এর বিরুদ্ধে কোনো সরাসরি কনফার্মেশন দেয়নি, তারপরও কিন্তু এমনটা গুঞ্জন তৈরি হয়ে গেছে। বুঝতে হবে যে ইরানের যুদ্ধ আসলে প্রকৃতপক্ষে
সংকটময় অবস্থায় কোথায় গিয়ে পৌঁছেছে, যে এখন কাঙ্ক্ষিত সমাধানের জন্য শেষ প্রযুক্তি ব্যবহারের জন্যও কিন্তু প্রস্তুত এখন অনেক পক্ষ। দেখুন, একদিকে ডোনাল্ড ট্রাম্প যখন পরমাণু প্রযুক্তির কোড চাচ্ছেন বা কোড চেয়েছেন বলে অভিযোগ উঠেছে, ঠিক এমতো অবস্থায় ইরানের পক্ষ থেকে ইরানের স্পিকার দাবি করেছেন যে যুদ্ধক্ষেত্রে নতুন কার্ড তাদের হাতে চলে এসেছে এবং যে কোনো মুহূর্তে নতুন রণকৌশলের নতুন কার্ড তারা দেখাবেন। এখন প্রশ্ন হচ্ছে, ইরানের পক্ষ থেকে দাবি করা নতুন এই কার্ড আসলে কি? দেখুন, সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এই কার্ড হতে পারে নতুন কোনো অস্ত্র বা নতুন কোনো প্রযুক্তি, হতে পারে পরমাণু অস্ত্রের আনুষ্ঠানিকভাবে ঘোষণাও তারা করতে পারে, বা হতে পারে লং রেঞ্জের কোনো নতুন মিসাইলও তারা পরীক্ষা করতে পারে। আবার কোনো কোনো সামরিক বিশেষজ্ঞ বলছেন যে হরমুজ প্রণালীর সাথে সাথে নতুন কার্ড ব্যবহারের অংশ হিসাবে ইরান বাব আল মানদেব বা সরাসরি রেড সির উপকূল বন্ধ করে দিতে পারে তাদের প্রক্সির মাধ্যমে। আর এই কার্ড ব্যবহারের হুমকি কিন্তু তারা দিচ্ছে। যদিও ইরানের পক্ষ থেকে তাদের এই নতুন কার্ড বা নতুন রণকৌশল সম্পর্কে কোনো কিছু পরিষ্কার করা হয়নি, তবে তারা বলেছে যে কোনো মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রকে চমক দেওয়ার জন্য তারা এই নতুন কৌশল ব্যবহার করবেন, যার চূড়ান্ত প্রস্তুতি তারা সম্পূর্ণ করেছে। দেখুন, একদিকে যখন ডোনাল্ড ট্রাম্প তার চূড়ান্ত যে শক্তি রয়েছে সেটা ব্যবহার করতে চাচ্ছেন, ঠিক এমতো অবস্থায় ডোনাল্ড ট্রাম্প নিজেই কিন্তু ইরানের অভ্যন্তরে যে 450 কেজি ইউরেনিয়াম রয়েছে পরিশোধিত, তা উদ্ধারের ক্ষেত্রে জটিলতার যে বিষয় রয়েছে তা প্রকাশ করেছেন। নিজের সামরিক বাহিনী এবং স্পেশাল ফোর্সের উপর প্রচণ্ডভাবে আত্মবিশ্বাসী ডোনাল্ড ট্রাম্প এক সময় তার বক্তব্যে যেমনটা দাবি করেছিলেন, ইরান থেকে ইউরেনিয়াম উদ্ধার করা তার জন্য খুব একটা কঠিন ব্যাপার হবে না, অতর্কিত মিশন করে তারা সেটা উদ্ধার করতে পারবেন। তবে ইস্পাহান মিশনে তাদের ক্ষয়ক্ষতির বিষয়টা প্রকাশ্যে আসার পর এখন ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বলছেন ইরান থেকে পরিশোধিত বা সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ করা খুবই কঠিন এবং দীর্ঘকালীন প্রক্রিয়া হবে। আর এই জন্যই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যতদিন পর্যন্ত এই ইস্যুটিকে কেন্দ্র করে কোনো যৌক্তিক সিদ্ধান্ত বা চুক্তি না হবে, ততদিন পর্যন্ত ইরানের বিরুদ্ধে অবরোধ অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের এই অবস্থান, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পর সার্বিকভাবে আলোচনা এবং যে কোনো শান্তি চুক্তি হওয়ার বিষয়টা আরও ঝুঁকিপূর্ণ এবং অনিশ্চয়তার মুখে পড়ে গেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে একদিকে আলোচনা এবং আরেক দিকে অবরোধ অব্যাহত রাখা, এই সার্বিক ইস্যু দুইটি কখনোই একসাথে চললে কখনোই ভালো কোনো ফলাফল কখনোই আসে না। এখানে উভয় পক্ষকে ছাড় দিতে হবে এবং যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের অবরোধ তুলে নিতে হবে, তাহলেই কিন্তু যৌক্তিকভাবে একে অন্যের আস্থা অর্জনের যে পথ রয়েছে সেটা সুগম হবে। যদিও এই ক্ষেত্রে ইরানের প্রেসিডেন্ট জনাব পেজিশকিয়ান তার বক্তব্যে এমনটাই দাবি করেছেন, যুদ্ধ কখনোই কারোর জন্য কোনো ভালো কিছু নয়, যুদ্ধ কখনোই কাউকে বড় কিছু অর্জন করে দিতে পারে না, বরঞ্চ ধ্বংস নিশ্চিত করে। তার জন্য কিন্তু তারও যৌক্তিকভাবে একটি সমাধানে আসতে চান। তবে প্রশ্ন হলো, এখানে রাজনৈতিক যে স্ট্রাকচার রয়েছে তারও একটা ভিত্তি রয়েছে। যদি এমন কোনো চুক্তি করা হয় বা যুক্তরাষ্ট্র করতে পারে যেখানে যুক্তরাষ্ট্র বিজয়ী হয়েছে এমনটা ঘোষণা দেওয়া যায়, তখনই কিন্তু ডোনাল্ড ট্রাম্প হয়তো চুক্তিতে রাজি হবেন, কারণ এটি ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে যুক্ত হিসাবেও কিন্তু দেখেন। দেখার বিষয়ে তার এই উচ্চবিলাসী পরিকল্পনা এবং বাস্তবিক যুদ্ধক্ষেত্রের বর্তমান স্থিতি, এই পুরো বিষয়টা এই ঘটনাটাকে জটিল করে নাকি সমাধানের পথে উন্মুক্ত করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।